নেতানেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো এর সমস্ত রহস্য কিন্তু বের হয়ে গেছে, সত্য বের হয়ে গেছে। এদিকে আজ জামাতে আমিরের অ্যাকশনে বিএনপি দলের সকল রহস্য ফাঁস হয়েছে। সরাসরি জামাতে আমির অসংখ্য কুকর্ম তুলে ধরে বিএনপি দল পুরোপুরি নিষিদ্ধর পথে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। গতকাল জাতীয় সংসদে আমরা মামুরা অর্থাৎ জামাত এবং বিএনপি মিলে যে সংসদ পরিচালনা করছে, যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী কেউ বলেও নাই, সম্মতও হয় নাই, আলোচনাও হয় নাই। তো সেই জন্যই আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করছিলাম, মাননীয় রাষ্ট্রপতি, এই আদেশকে আপনি জারি করতে পারেন? তার উপর অনেকে ট্রল করেছে, তিনি বলেছেন যে আমি তো পারি না, আমাকে পারাচ্ছে। সেই জন্য অনেক ট্রল হয়েছে তো তাই। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি কক্ষে তখনও জ্বলছে আলো। টেবিলের উপর পড়ে থাকা একটি নীল রঙের ফাইলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই এই অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। একদিকে আজ রাষ্ট্রপতির বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়, অন্যদিকে আজকে জামাতে আমির বিএনপি দলের অনেক রহস্য উন্মোচন করে এবং বিএনপি দল তারেক রহমানকে নিয়ে সরাসরি সবার সামনে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা জানেন জামাত এবং বিএনপির মধ্যে প্রত্যেকটা সময় মুখোমুখি লড়াই চলে। আজকে কিন্তু রাজপথেও অনেক খারাপ অবস্থা হয় এবং জামাতে আমির বক্তব্য দেওয়ার পর সে নিজেও বিপদে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা এবং জামাতে আমিরের বর্তমান অবস্থা বা তারেক রহমানও যে অ্যাকশন নেন, সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নেতানেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর 1 মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। আমাদের অবস্থাও তার ব্যতিক্রম কিনা আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি একটা সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থাকবে, কিন্তু সাধারণত দুনিয়ায় যদি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা নিজেদেরকে বামপন্থী বলে দাবি করেন, তারা শ্রমিকদের অধিকার নিয়ে বেশি সংগ্রাম করেন। বাংলাদেশ, তার আগে পাকিস্তান, এইটা তার কোনো ব্যতিক্রম নয়, ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা কি দেখি, যখনই কোনো ইস্যু আসে, এই সমস্ত নেতা নেত্রীরা সামনে এসে দাঁড়ায় যায়। তারপরে এখানে আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়। কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতানেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে, তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী।
আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায়, তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো এর সমস্ত রহস্য কিন্তু বের হয়ে গেছে, সত্য বের হয়ে গেছে। সরল স্বীকারোক্তি বা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। দর্শক, জাতীয় সংসদে জামাত ইসলামী, এনসিপি এমপিরা এমনভাবে বিএনপিকে প্রশ্নবাণে জর্জরিত করেছে, এমনভাবে তাদেরকে চেপে ধরেছে, কোনো উপায় ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন যে লন্ডন বৈঠক হয়েছে বলে আজকে আমরা পার্লামেন্টে, আর জুলাই সনদ এটা আমরা সাইন করতে চাইনি, সাইন করতে বাধ্য হয়েছি, নইলে নির্বাচন দিত না। যাতে নির্বাচন দেয় এই জন্য আমরা সাইন করেছি। আসলে মনে মনে আমরা এই জুলাই সনদ ধারণ করি না, অথবা তখনও আমরা এই জুলাই সনদের পক্ষে ছিলাম না, কিন্তু জুলাই সনদে সাইন না করলে নির্বাচন দিবে না, এই কারণে আমরা জুলাই সনদ সাইন করেছি। এই ধরনের কথা পার্লামেন্টে বলতে বাধ্য হয়েছেন বিএনপি নেতারা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন বলতে বাধ্য হয়েছেন? তাদের সামনে আর কোনো উপায় নেই, আর কোনো উত্তর ছিল না। এক কথা যদি বলি, জামাত বা জামাত জোট এমপিরা এমন বক্তব্য দিয়েছেন পার্লামেন্টের অধিবেশনের শেষের দিন, প্রথম অধিবেশনের শেষের দিন, যাতে বিএনপির নেতারা এটা বলতে বাধ্য হয়েছে। নইলে তো তাদেরকে স্বীকার করতে হবে না আমরা গাদ্দার, আমরা মুনাফিক। জামাত জোট চাপ দিয়ে বিএনপির মুখ থেকে এটা বের করেছে এবং পার্লামেন্টে এটা জামাত রেকর্ড করিয়েছে। বিএনপিকে কোন মাইনকে চিপায় ফেলেছে বুঝতে পারছেন। এবং লন্ডন বৈঠক নিয়ে যে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট, ইটস ভেরি অ্যালার্মিং। লন্ডন বৈঠক হয়েছে বলেই আমরা আজ পার্লামেন্টে। আচ্ছা, তাহলে লন্ডন বৈঠকে কি হয়েছিল বলেন? আর বাংলাদেশের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত লন্ডনে কেন হবে? মানে কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এখন এই যে জুলাই সনদে সাইন করতে বাধ্য হয়েছি, নির্বাচনের বিনিময়ে আপোষ করে, লন্ডন বৈঠকই ছিল সবকিছু, এই বিষয়গুলো জামাত তাদের মুখ থেকে বের করে তাদেরকে আসলে বিপদের মুখে ফেলে দিয়েছে এবং এই নির্বাচনের লেজিটিমেসি অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, এটা নিয়ে পর্যালোচনা হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের 55 বছর ইতিহাসে পার্লামেন্টারি পলিটিক্সের হিস্ট্রিতে একটা বিরল ঘটনা ঘটে গেছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর দি ফার্স্ট টাইম। দর্শক, পার্লামেন্টে এত সুন্দর ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই যে আপনারা যেটা দেখছেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যতটা সুন্দর হয়েছে এবং ডেমোক্রেসির বিভিন্ন উপাদান যতটা এখানে চর্চা হয়েছে, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির বিভিন্ন এলিমেন্টস যতটা এখানে প্র্যাকটিস হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এতটা ডেমোক্রেটিক কোনো পার্লামেন্ট কখন ছিল না। এবং ক্রেডিট ইজ জামাত ইসলামীর। জামাত ইসলামী দায়িত্বশীল বিরোধী দল বলে, সিনসিয়ার বলে, তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করেনি বলে, তারা জাতি গঠনে ভূমিকা পালন করছে বলে এটা সম্ভব হয়েছে। তো দর্শক, এই যে বাংলাদেশের 55 বছর ইতিহাস সবচেয়ে কনস্ট্রাকটিভ পার্লামেন্টারি অধিবেশন আমরা দেখলাম। এখন জামাত যদি আওয়ামী মার্কা বিরোধী দল হতো, অথবা জামাত যদি বিএনপি মার্কা বিরোধী দল হতো, তাহলে কিন্তু এই দৃশ্য আমরা হয়তো দেখতে পেতাম না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর মধ্যে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বঙ্গভবনের বাইরে যাওয়া নিয়ে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, সেটা থেকে মুক্তি পেয়ে 2024 সালের 5 আগস্টের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আগামী 9 মে লন্ডন সফরে যাবেন। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার আমলের গৃহবন্দিত্ব আর অপমানের জীবন কাটিয়ে যে ভালো আছেন সেটি রাষ্ট্রপতি কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন। বিএনপি সরকার ইউনূসের আমলে কেড়ে নেওয়া কিছু সুবিধাও রাষ্ট্রপতি দপ্তরে ফেরত দিয়েছে। তারপরও কেন রাষ্ট্রপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির এই চলে যাওয়ার পেছনে 3টি কারণ কাজ করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত অনানুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান বেশ গুরুত্ব পেয়েছিল। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্য কোনো সাংবিধানিক পদে শেখ হাসিনা আমলে নিয়োগ করা কেউ থাকতে পারেননি মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি অনেককে জেলেও যেতে হয়েছিল। কিন্তু বঙ্গভবনের থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকার নেওয়ার সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে বিএনপির মন্ত্রিসভার অনুমোদন করা ভাষণও দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে তিনি যে বেশ চাপের মধ্যে ছিলেন এবং এক ধরনের বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন, তা নিয়ে নিজের মুখে প্রথম বোমা ফাটান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই। 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ডে তিনি অপমান বোধ করেছেন। সেজন্য ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান বলে নিজেই বলেছিলেন। এর মধ্যে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার গঠন করে। এরপর গত 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের আমলে কিভাবে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল সে কাহিনীগুলো তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছিল, তেমনি বিদেশ সফর আটকানো। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম, নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শ্রম ও ঘামের যে আয় হয়, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটাই আমাদের অর্থনীতির প্রাণ শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। আপনারা হয়তো জানেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মে দিবস উপলক্ষে প্রথম জনসমাবেশে গর্বের সাথে নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দেন। তার প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিত্তিকেই শক্তিশালী করেছে। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সহ 33টি দেশের বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেছিলেন। এই উদ্যোগী পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন।
সম্মানিত মালিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।